ইভেলি বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফসারউদ্দিন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা জানি যে সারা বিশ্বে করোনার প্রকোপে ব্যবসা বাণিজ্য সহ আর্থিক লেনদেন সব কিছু কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে সব কিছুর উপরে। বাংলাদেশের পোশাক খাত অন্যতম অর্থকরী একটি খাত, সেই খাতেও কিন্তু বিরূপ প্রভাব পড়েছিল এবং গেল মাস পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করছে। সেই বিষয় নিয়ে আমরা পোশাক খাতের অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের সাথে এই মুহূর্তে দুজন অতিথি যুক্ত আছেন এই আলোচনার জন্য। আছেন জনাব ওয়াজিদ হাসান শাহ, অর্থনীতিবিদ, আছেন মোহাম্মদ রিফায়েতুল্লাহ, সিনিয়র রিপোর্টার ডেইলি স্টার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা মূল আলোচনায় ফেরার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসব। মূলত করোনার চাপ সামলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও সন্তোষজনক নয় ব্যাংকের ঋণ বিতরণ। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বাড়তি ঋণ প্রয়োজন হলেও তা পাচ্ছেন না তারা। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে অনেকটাই ধীর গতিতে। তবে ব্যাংকাররা বলছেন ঋণ বিতরণে প্রস্তুতি থাকলেও করোনা পরবর্তী ঝুঁকি বিবেচনায় অনেক ক্ষেত্রেই তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের সহকর্মী সুলতান আহমেদ একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা দেখে আসব। গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর কেটে গেছে ৬টি মাস, পরিস্থিতিও বদলেছে অনেকটাই। করোনার আতঙ্ক ভুলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। তবে এখনও ব্যাংক ঋণ স্বল্পতায় উৎপাদনের গতি ধীরে এগোচ্ছে। ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ১,০৬,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, যার মধ্যে ব্যাংক থেকে সরাসরি বিতরণের কথা ৭৩,৫০০ কোটি টাকা। তবে আগস্ট শেষে এখন পর্যন্ত যার বাস্তবায়ন মাত্র ৩০,০০০ কোটি। এর মধ্যে বড় ব্যবসায়ীদের জন্য ঘোষিত ৩৩,০০০ কোটির মধ্যে বিতরণ হয়েছে ২৩,৪০০ কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঘোষিত ২০,০০০ কোটির মধ্যে বিতরণ হয়েছে মাত্র ৩,৭০০ কোটি টাকা। ৬ মাস হয়ে গেল, ৬ মাসে কিন্তু বড়রা যেভাবে ব্যাংকের সাপোর্ট পেয়েছে ছোটরা কিন্তু পাচ্ছে না। ব্যাংকের থ্রুতে যদি এই লোন ডিসবার্সমেন্ট, যে ২০,০০০ কোটি টাকা প্রণোদনা যদি ডিসবার্সমেন্ট করতে সমস্যা হয়, তাহলে আমি অনুরোধ করবো সরকারকে যে আপনারা অনেক এনএফআই আছে, পিকেএসএফ এর মতন অর্গানাইজেশন আছে, এসএমই ফাউন্ডেশনের মতন অর্গানাইজেশন আছে। করোনায় ক্ষতির মুখে পড়েছে সব ধরনের ব্যবসা, আর ব্যাংকাররা এখন তাকিয়ে কোন ধরনের ব্যবসা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে সেই দিকে। নতুন প্রজন্মের ২ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, যেসব প্রতিষ্ঠান দ্রুত ঋণ ফেরতের নিশ্চয়তা দেবে তাদেরকেই ঋণ বিতরণ করবেন তারা। ব্যাংকরা দুটো জিনিসের উপরে কাজ করে মেইনলি, একটা হলো লিকুইডিটি, একটা হলো রিস্ক। তো রিস্ক এখন কোভিডের জন্য খুব হাই। তো এইখানে যদি গভর্নমেন্ট যদি রিস্কটা একটু শেয়ার করে, ডেফিনেটলি আপনি দেখবেন যে ব্যাংকগুলো এগিয়ে আসবে। লস ফাইন্যান্সিং যদি করতে হয়, লস করে দেন সে প্রফিটে আসবে, তারপর ব্যাংকের টাকা দিবে, ব্যাপারটা এরকমই। তো সেই জন্যই আমরা যেদিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে রিস্কটা, যে আমরা কোনো লস ফাইন্যান্সিং করছি কিনা। এছাড়া পূর্বের খেলাপি উদ্ধার করে তা ঋণ হিসেবে কাজে লাগাতেও বদ্ধপরিকর ব্যাংকগুলো। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সুলতান আহমেদের প্রতিবেদনটি আমরা দেখলাম। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে জনাব ওয়াজিদ হাসান শাহ আছেন মোহাম্মদ রিফায়েতুল্লাহ। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেমনটি বলছিলাম যে ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে, ঠিক তেমনি করোনার এই বিরূপ প্রভাব কিন্তু শ্রমিকদের উপর পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ২৫% শ্রমিক তাদের সঞ্চয় ভেঙেছে এই করোনার ক্রান্তিকালীন সময় নিজেদের খরচ সামলানোর জন্য। অনেকে ধার দেনা করেছে। আপনি জানেন যে করোনার আগে ৫১% শ্রমিকরা কিন্তু বাড়িতে টাকা পাঠাতো, এখন ১৮% নেই, ১৮% এখন টাকা পাঠানি না, এরকম একটা পরিবর্তন এসেছে। এবং ৩% শ্রমিক কিন্তু বাড়িতে ফিরে গেছে কাজকর্ম বন্ধ করে। সেই দিক বিবেচনায় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই পোশাক খাতে এই বিরূপ প্রভাবের কারণে আসলে আমাদের রপ্তানির বাজারে কী ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে এবং এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সামনের অর্থনীতিকে কিভাবে ঢেলে সাজাতে হবে, কিভাবে ব্যবসায়ীদের এবং প্রশাসনকে কাজ করতে হবে, কি মনে করছেন জনাব ওয়াজিদ হাসান শাহ? প্রথমেই যেটা বলতে হয় যে বিশেষ করে জুলাই এবং অগস্ট মাসে আমাদের আরএমজির যে রপ্তানি, সেটা খুবই আশাব্যঞ্জক ছিল এবং সেটা ধারা যদি অব্যাহত রাখতে পারি তাহলে খুবই ভালো কথা। কারণ আমাদের ইভেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু ডেফিসিটে যেটা ছিল সেটা আবার সারপ্লাসে চলে আসছে, বিশেষ করে আমাদের রপ্তানি আবার আগের পর্যায়ে চলে যাওয়ায় এবং রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায়। রেমিটেন্স প্রবাহ কতদিন
এরকম চাঙ্গা থাকবে সেটা নিয়ে আমরা অনেকেই একটু সন্দিহান আছি, যেহেতু মধ্যপ্রাচ্য যেখান থেকে আমাদের অধিকাংশ রেমিটেন্স আসে সেখান থেকে রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আর আপনি যে কথাটা বললেন এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো। যারা ঢাকা থেকে, ঢাকা বা ঢাকার আশেপাশে শিল্প কেন্দ্রগুলোতে কাজ করেন, যারা টাকা পাঠান দেশে, তারা যদি দেশে টাকা না পাঠান ওখানে কিন্তু কনজাম্পশন এফেক্টেড হবে, এবং ইকোনমির সবচেয়ে বড় অংশ কিন্তু কনজাম্পশন। সুতরাং কনজাম্পশন এফেক্টেড হলে কিন্তু ইকোনমির বাকি সবকিছুই এফেক্টেড হবে, সেভিংস ইনভেস্টমেন্ট তো এফেক্টেড হচ্ছেই। আর আপনার যে প্রতিবেদনটা দেখালেন সেখানে যে ব্যাপারটা খুবই উল্লেখযোগ্য সেটা হলো যেগুলি কটেজ, মাইক্রো এবং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের কিন্তু ঋণে সমস্যা হচ্ছে, এবং এখানে কিন্তু আমরা 9-6 যে ব্যাপারটা সেই ব্যাপারটা চলে আসে। কারণ 9%-এ হয়তো লার্জ কর্পোরেট বা ইভেন মাঝারি সাইজের যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদেরকে ব্যাংক লোন দিতে রাজি থাকতে পারে, কিন্তু স্মল মাইক্রো কটেজ ইন্ডাস্ট্রিতে 9%-এ কিন্তু দিয়ে তারা পোষাতে পারবে না। সুতরাং there is not only risk involved, জিনিসটা হলো যে কস্টিং উইল নট বি কাভার্ড। সুতরাং তারা কেন 9%-এ দিবে? এখানে সরকার যদি ভর্তুকিও দেয় অর্ধেকটা, 4.5% মানে হাফ অফ দ্য 9%, তারপরেও তারা কিন্তু লস ইনকার করবে। কারণ আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলেছি যারা এসএমই লেন্ডিং এ আছে, এবং এসএমই লেন্ডিং নিয়ে আমি কাজও করেছি। মানে আমরা যদি এই সময়টাকে 2013-14 সালে যখন বিরোধী দল খুব জ্বালাও পোড়াও হরতালের মধ্যে দেশকে অনেকটা স্থবিরতায় নিয়ে আসছিল, তখন কিন্তু লোন ডিফল্ট অনেক বেড়ে গেছিল স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে, এবং দেখা যেত তখন কিন্তু এসএমই লোন গুলো কিন্তু 19-20%, মাইক্রো ফাইন্যান্স যেখানে 20+%, 25+%, সেখানে কিন্তু এসএমই লোন গুলো 18-20%-এর কাছাকাছি ছিল। এই কারণেই বিকজ এখানে কস্টিং বেশি, ব্যাংকে অনেক বেশি রিস্ক নিতে হয়, এবং এখানে ডিফল্টের রিস্কও অনেক বেশি। এবং আপনি যদি দেখেন মাইক্রো ক্রেডিটে যেখানে 95%+ হলেন ফিমেল এন্টারপ্রেনিউর, সেখানে কিন্তু আবার এসএমইতে এসে 95%+ হলেন মেল এন্টারপ্রেনিউর। সুতরাং এখানে অনেকগুলো জিনিস দেখার আছে, এবং until and unless we can solve this problem, until and unless the SMEs get the loans, আমরা কিন্তু পুরোপুরি এই স্থবিরতা থেকে বেরিয়ে আসতে পারবো না করোনাকালীন। এটা একটা বড় রিস্ক। জি, সেক্ষেত্রে আসলে আরেকটা বিষয় কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি যে মোটামুটি রপ্তানির যে পরিমাণটা বেড়েছে সেই তথ্য আপনি দিয়েছেন না। আমরা এবার আমাদের সাথে জনাব রিফায়েতুল্লাহ আছেন। মূলত আমরা দেখতে পেয়েছি যে গেল মাসেও কিন্তু 4.5% মতো রপ্তানি বেড়েছে, এবং প্রায় $297 কোটি রপ্তানি হয়েছে যে তথ্য বলছে। সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাই যে আমাদের যে পোশাক খাতের যে সক্ষমতা ছিল, পোশাক খাতের যে অগ্রগতির চিত্র উপরের দিকে যাচ্ছিল, সেই ক্ষেত্রে কি কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কিনা, এবং নেতিবাচক প্রভাব পড়লে সেই সক্ষমতার জায়গাটা ঠিক করার জন্য এই মুহূর্তে কি মনে হচ্ছে, কি করণীয় থাকতে পারে? জনাব রিফায়েতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো গার্মেন্টস সেক্টর। আপনি যদি প্রিভিয়াস রেকর্ড দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করবেন যত অর্থনৈতিক চাপ আসছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিকভারি পাথ সেটা নেতৃত্ব দিয়েছে হলো গার্মেন্টস সেক্টর। যেটা লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল ইকোনমি হোক, ডোমেস্টিক ইকোনমি হোক আর ইন্টারন্যাশনাল ইকোনমি। 2007 এবং 2008-এর যে অর্থনৈতিক মন্দা ছিল ওইখানেও কিন্তু গার্মেন্টস সেক্টরে লিড দিয়েছে। আমাদের কাছে যে আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টরের যে এক্সপোর্ট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, যেটা এপ্রিল মাসে হয়েছে। অনলি $370 মিলিয়ন এক্সপোর্ট হয়েছিল। এর পরের মাসেই কিন্তু $1.23 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। দ্যাট মিনস যে রিকভারি স্টার্টেড। এবং আপনি যদি দেখেন যে গার্মেন্ট সেক্টরে যে এপ্রিলের পরে মে, জুন, জুলাই এবং আগস্ট, এগুলোতে প্রত্যেকটা মাসে কিন্তু প্রায় বিশেষ করে জুলাই এবং আগস্টে প্রায় $3 বিলিয়ন করে এক্সপোর্ট হয়েছে। 3 বিলিয়ন হয় নাই পুরোপুরি, বাট নিয়ার অ্যাবাউট $3 বিলিয়ন পার মান্থ। দ্যাট মিনস আমাদের ইকোনমি ইজ রিকভারিং। সেক্ষেত্রে আমাদের যে ফোরকাস্টিং আছে সেটা হচ্ছে, যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিই, ইউএস গভর্নমেন্ট কি করছে, প্রত্যেক নাগরিককে তারা $600 করে পার উইকে দিচ্ছে। এটা কেন দিচ্ছে? টু স্টিমুলেট দেয়ার ইকোনমি। ইউএস ইকোনমি যদি স্টিমুলেট করে, দ্যাট মিনস এইটার ইম্প্যাক্ট কিন্তু আমার দেশেও আসে। কেন আসে? যে ইউএস হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। তার মানে হচ্ছে
কি তার মানে হচ্ছে যে ইউএস কনজিউমাররা ঘরের বাইরে বের হওয়া শুরু করেছে এবং তারা স্ট্যান্ডিং শুরু করেছে। এবং এখানে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখবেন যে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু কখনোই বড় ধরনের মহামারী না হলে ক্ষতিগ্রস্ত হয় না। কারণ হচ্ছে বাংলাদেশ হলো বেসিক গার্মেন্ট উৎপাদনে বাংলাদেশ শীর্ষে। আপনি খেয়াল করবেন যখনই মানুষ কোনো যত বড় ধরনের অর্থনৈতিক সমস্যা হোক, যা কিছুই হোক, মানুষের বেসিক যে নিড সেটা হলো পোশাক, খাবার দাবার, এগুলো কিনবে। যেমন ইউকে তে এক সময় কয়েক বছর আগে ইনফ্লেশন একদম হাইয়েস্ট লেভেলে চলে গিয়েছিল, কিন্তু তখন আমাদের বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট ইউকে তে অনেক বেড়েছিল, কারণ হচ্ছে বেসিক গার্মেন্ট এক্সপোর্ট ছিল। তা আমার কাছে যে ফোরকাস্টিং আছে সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট উইল কন্টিনিউ টু গ্রো। মানে এখন আমাদের এখানে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কি সক্ষম কিনা। আমাদের এই যে গ্লোবাল যে ডিমান্ড তৈরি হয়েছে নতুন করে, নতুন প্রোডাক্ট, নতুন চাহিদা যেগুলো তৈরি হয়েছে, যেমন পিপিই, তারপরে হচ্ছে আপনার আইসোলেশন বেডশিট হসপিটালে, তো এইগুলির জন্য আমরা রেডি কিনা। আমাদেরকে সেই ক্ষেত্রে একটা দুইটা জিনিস নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, যে কোয়ালিটিতে কখনোই ফেল করা যাবে না। আর একটা হচ্ছে যে কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট। যেমন মনে করেন যে এখন যদি আমি কথা বলি যে পিপিই, এটা নতুন প্রোডাক্ট, বিলিয়ন ডলারের বিজনেস, নতুন বিজনেস তৈরি হয়েছে, কিন্তু আমাদের দেশে যারা পিপিই তৈরি করেন, বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরি গুলো, কয়েকটা গার্মেন্ট ফ্যাক্টরি তারা ওই যে ইউএস এফডিআর যেটা সেটা পাস করেছে, কমপ্লায়েন্স যেটা বা তাদের যে স্ট্যান্ডার্ড সেটা পাস করেছে। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আরো বেশি পরিমাণে ফ্যাক্টরি যদি এখানে ইনভলভ হয় তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আইসোলেশন বেডশিট, নিউ বিজনেস, বিলিয়ন ডলারের বিজনেস। এই বেডশিট গুলো আমাদের দেশে তৈরি হইতে পারে, কিন্তু অসম্ভব কিছু না। এটা যদি আমরা নতুন করে নিয়ে আসতে পারি, আমাদের এক্সিস্টিং যে মার্কেট আছে সেটা তো থাকছেই, সেটাতে তো সার্ভিস আমরা দিচ্ছি, কিন্তু নতুন কিছু অ্যাড করতে পারলে আমাদের এক্সপোর্ট আরো অনেক বহু গুণে বৃদ্ধি পাবে। আমি মনে করি যে দ্য জার্নি, নিউ জার্নি স্টার্টেড ফর বাংলাদেশ ইন গার্মেন্টস সেক্টর। জি, ধন্যবাদ জনাব রিফায়েতুল্লাহ, আপনি থাকুন যুক্ত আমাদের সাথে। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে আরেকবার যাব। মূলত যেই ক্রান্তিকালীন সময়টা আমরা পার করেছি, অলরেডি এর মধ্যে 6 মাস আমরা পার করে ফেলেছি করোনাকে ফেস করার জন্য। সেক্ষেত্রে আসলে ব্যবসা বাণিজ্য এবং শ্রমিকরা যারা, এরা কিন্তু বেশি ভুক্তভোগী হয়েছে। কারণ অনেকে, প্রথমেই বলেছিলাম যে অনেকেই কিন্তু অনেকের উপরে নেতিবাচক প্রভাব পড়েছে খুব ভয়াবহ আকারে। বর্তমান চিত্র যদি বিবেচনা করি এবং ব্যবসায়ীদের আর্থিক যোগানের জায়গাটা যদি বিবেচনায় আনি, বিনিয়োগটা যদি বিবেচনায় আনি, সেক্ষেত্রে আসলে শ্রমিকের পাওনা সহ সব কিছু মিলিয়ে আর্থিক যোগান সহ আর্থিক এই কর্মকাণ্ডকে আবার গতিতে ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে পোশাক খাত কি যথেষ্ট জায়গায় পৌঁছেছে কিনা, উন্নয়নের জায়গাটা বিবেচনা কি বলবেন, কি মনে হচ্ছে জনাব ওয়াজিদ হাসান শাহ? আমি আরএমজি মালিকদের সাথে যখন কথা বলেছি, তাদের সবার কথা হলো যে এই যে জুলাই আগস্টের যে রপ্তানিটা, সেটা খুবই আশাব্যঞ্জক হলেও সামনের দিনগুলো কিন্তু একই হারে যে রপ্তানি করতে পারবে বাংলাদেশ তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে হয়তো আমাদের পিপিইর মতন নতুন নতুন ক্ষেত্র অবশ্যই মানে এইসব ক্ষেত্রেও আমাদের বিচরণ করতে হবে এবং আমাদের ইনভেস্ট করতে হবে এইসব এরিয়ায়। আপনি যেটা পাশাপাশি মানে বলছিলেন, যেহেতু আমাদের শ্রমিকরা অনেকে ছাঁটাই হয়েছে এবং ডেইলি স্টারের মৃধা ভাই বলে লিখেছেন আজকে যে 300টা স্মল আরএমজি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। দিস ইজ অ্যালার্মিং। কারণ যেটা হয়েছে রানা প্লাজা ধসের পরে ছোট কিন্তু আরএমজি ফ্যাক্টরি গুলো ওয়াইপড আউট হয়ে যাচ্ছিল এবং অনেকেই বলছিল যে যেটা হবে একটা কনসলিডেশন হবে ইন্ডাস্ট্রিতে, এবং আমরা কিন্তু অনেকটা সেটাই দেখতে পাচ্ছি। এখন প্যান্ডেমিক হয়ে আরো যেটা হয়েছে যে মানে রানা প্লাজার পরে, তাজরিন ফ্যাক্টরি ফায়ারের পরে যে নতুন ব্যয়গুলো যোগ হয়, সেটি কিন্তু ছোট ইন্ডাস্ট্রি গুলো নিতে পারছে না। মাঝারি ইন্ডাস্ট্রি হয়তো কোনো মতে সামাল দিচ্ছিল, বড় ইন্ডাস্ট্রি গুলো আর ফ্যাক্টরি গুলো পারছিল সামাল দিতে। কিন্তু এখন কিন্তু এই প্যান্ডেমিকের কারণে ছোটগুলো ওয়াইপড আউট হয়ে যাচ্ছে এবং অনেক শ্রমিক, আপনি নিজেও বললেন যে অনেকগুলো শ্রমিক কিন্তু ছাঁটাই হয়েছে। পাশাপাশি আপনি যদি এখনো ঢাকা শহরের রাস্তায় দেখেন, গাড়ির সংখ্যা কিন্তু আগের মতো নাই। এখন আপনি বলতে পারেন স্কুল কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মানলাম, কিন্তু হোয়াট ডাজ দিস ইন্ডিকেট? এই যে জ্বালানির যেমন কম বিক্রি হচ্ছে, আমাদের মানে ইকোনমিক অ্যাক্টিভিটি আগের পর্যায়ে অবশ্যই যায়নি। আপনি
হোটেল রেস্টুরেন্টে যান, আপনি শপিং মলে যান, আগের মতো অবশ্যই ব্যবসা হচ্ছে না। এবং সেটা না হওয়া পর্যন্ত মীরা ভাই যে কথাটা বললেন যে ইউএসএ তে $600, ওইটা অবশ্য শেষ হয়ে গেছে, এবং ইউএস কংগ্রেস ওরা এখন আলোচনায় আছে। কিন্তু এখন ইউএস এর মতো মার্কেট, আমরা আবার শুনছি যে ব্রেক্সিট যদি ডিল না হয়, আমাদের কিন্তু ইউকে এর সাথে মানে কোটা ফ্রি, ডিউটি ফ্রি, মানে অ্যাক্সেস, এগুলো কিন্তু আমরা এখনো ঠিক করিনি। ইউকে সম্ভবত আমাদের থার্ড লার্জেস্ট মানে সিঙ্গল কান্ট্রি মার্কেট, জার্মানি সেকেন্ড লার্জেস্ট, ইউ মানে অ্যাজ এ গ্রুপ ইজ দ্য লার্জেস্ট, বাট অ্যাজ এ কান্ট্রি মৃত ভাই যে কথাটা বললেন, ইউএস ইজ দ্য লার্জেস্ট। এখন ওইসব দেশে যখন আবার করোনা ফেরত আসছে, এবং ইউএসএ তে এরকমও বিভিন্ন ধরনের আমরা স্ট্যাটিস্টিক্স শুনছি, প্রজেকশন শুনছি যে এই বছরের মধ্যে হয়তো 4 লাখ পর্যন্ত লোক মারা যাবে। দ্যাট মিনস সামনে আরো খারাপ দিন আসছে। তার মধ্যে যদি তারা স্টিমুলাস চেক না পায় এবং স্টিমুলাস চেক কমিয়ে দেওয়া হয়, তখন তাদের ডিসপোজেবল ইনকাম কমে গেলে তারা কিন্তু আমাদের এই রপ্তানি গুলো মানে তাদের আমদানি কমে যাবে খুব স্বাভাবিকভাবেই। এবং এটি কিন্তু খুব অ্যালার্মিং আমাদের জন্য এবং আমাদের অর্থনীতির জন্য। উই আর নট আউট অফ দ্য উডস ইয়েট। আমাদের দেশে হয়তো করোনা ওরকম প্রভাব ফেলেনি, কিন্তু বিশ্বে ফেলেছে। এবং 2007-8-এ যেটা মৃধা ভাই বললেন, আমাদের অর্থনীতি যত না পুরো পৃথিবীর সাথে কানেক্টেড ছিল, এখন কিন্তু আমরা আরো ইন্টিগ্রেটেড উইথ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, যেখানে আমরা আরো বেশি এফেক্টেড হচ্ছি। আমাদের ইকোনমির সাইজ তখন আরো ছোট ছিল। আমাদের যেটা সুবিধা, আমাদের লোকাল ইকোনমিটা একটা বড় ইকোনমি, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু উই ক্যান গেট আউট, কিছুটা টিকে থাকা যাবে আর কি, আশা করা যায়। ধন্যবাদ জনাব ওয়াজেদ হাসান শাহ। আমরা জনাব মোহাম্মদ রিফায়েতুল্লাহ আপনার কাছে যাব। মূলত ওয়াজেদ হাসান শাহ যেমনটি বলছিলেন যে সব কিছু কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অর্থনৈতিক যে প্রাপ্তির জায়গাটা সেটা ছোট হয়ে আসছে। সে জায়গায় যদি বিবেচনা আনি, করোনার যে প্যান্ডেমিকের চিত্র যদি সামনে আরও ভয়াবহ হয়, তাহলে এই মুহূর্তে কি সবগুলো কারখানা চালু করার পরিবেশ এসেছে কিনা, এবং সেক্ষেত্রে যদি পরিবেশ এসে থাকে, নতুন পণ্যের কথা আপনি বলছিলেন, নতুন পণ্যে যাওয়ার জন্য বাংলাদেশের পোশাক শিল্পের যে সক্ষমতা সেটা আসলে কতটুকু আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে আবারও। আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব পুরনো কথা, এভরি রিস্ক ইজ অ্যান অপরচুনিটি। আমরা যদি এই রিস্ককে অপরচুনিটিতে পরিণত করতে পারি, তাহলে আমাদের মনে করেন যে আমাদের এটা একটা নতুন দুয়ার, একটা নতুন দিগন্ত তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি হলো? যেমন আমাদের গার্মেন্ট সেক্টরে 64% এক্সপোর্ট হয় হলো ইউরোপিয়ান ইউনিয়ন, আর 23% হলো আমাদের নর্থ আমেরিকান স্টেট, ইউএসএ, কানাডা এবং ইউএসএ মিলিয়ে হয়তো 26% or 27%. So this is the concentration টা যদি দেখেন, concentration টা very high in USA and North American and European Union. ওকে, আমি মানলাম যে এই দুটো দেশ, এই দুটো ট্রেড ব্লক আমাদের জন্য অনেক বড় মার্কেট। তাহলে আপনি চিন্তা করেন, জাপানের কথা চিন্তা করেন। জাপান হচ্ছে nearly 50 billion or 55 billion ডলারের তৈরি পোশাকের মার্কেট। তো সেই মার্কেটটা কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি, এবং অলরেডি আমাদের এক্সপোর্ট শুরু হয়ে গেছে, ওইখানে $1 বিলিয়ন উপরে চলে যাচ্ছে। চাইনিজ মার্কেট চিন্তা করেন, 2025 কি 26 সালের মধ্যে চাইনিজরা $700 বিলিয়ন গার্মেন্ট তৈরি করবে। 350 বিলিয়ন হচ্ছে ডোমেস্টিক মার্কেটের জন্য, আর $350 বিলিয়ন হচ্ছে ওদের এক্সপোর্ট মার্কেটের জন্য। এখন কথা হচ্ছে, চাইনিজরা হচ্ছে দ্য মোস্ট increasing middle income group in the world. That means তাদের যে মিডল ইনকাম গ্রুপের যে চাহিদা, সেটা পূরণ করার জন্য চাইনিজ যে লোকাল ম্যানুফ্যাকচারার আছে তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? চাইনিজ পিপল এখন দুটা কারণে গার্মেন্ট সেক্টর থেকে মানে বের হয়ে যাচ্ছে ডোমেস্টিক মার্কেটের জন্য। একটা হচ্ছে কস্ট, ভেরি হাই কস্ট অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে যে মিডল ক্লাস, যে রাইজিং মিডল ক্লাস, তারা কিন্তু ওই হাই এন্ডের পোশাক অ্যাফোর্ড করতে পারে না, যে কারণে তারা বাংলাদেশের দিকে আসতেছে। আপনি খেয়াল করবেন, এই গত 1-1.5 মাস আগেই কিন্তু চাইনিজ গভর্নমেন্ট বাংলাদেশকে 97% প্রোডাক্টের জন্য ডিউটি ফ্রি দিয়েছে। এটার অর্থ হচ্ছে যে চাইনিজ পিপল আর চাইনিজ কনজিউমার্স আর মোর ইন্টারেস্টেড টু রিলাই অন বাংলাদেশি বেসিক গার্মেন্ট আইটেম।
তারা সেদিক এখান বিবেচনা থেকে আসলে কোথায় বাংলাদেশের কোথায় অনেকগুলো নিয়ে যাবে। জায়গায় কিন্তু কাজ করার সুযোগ আছে, কাজ করতে কাজ করার হবে, সুযোগ এটা আছে। হচ্ছে মূল এটা কথা। হলো আমরা মূল ছোট্ট কথা। একটি বিরতিতে আর যাব আমি এই মুহূর্তে, last একটা, আমাদের হ্যাঁ। আরো কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা সময় থাকলে আলোচনা করব। ছোট্ট একটি বিরতি নিই। Okay. আপনারা দুজন আমাদের সাথে আছেন, থাকুন আমাদের সাথে যুক্ত। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিশ সংলাপে, থাকুন আমাদের সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ সংলাপে। আমাদের সাথে দুইজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন ওয়াজেদ হাসান শাহ, অর্থনীতিবিদ, এবং জনাব মোহাম্মদ রিফায়েতুল্লাহ, সিনিয়র রিপোর্টার, ডেইলি স্টার। জনাব ওয়াজেদ হাসান শাহ, আপনাকে দিয়ে এবার শুরু করতে চাই। মূলত আমরা পোশাক খাতে বেশ কিছুদিন ধরে কিন্তু ব্যবসায়ীরা এবং আপনারা সবাই কিন্তু একটা যে বিষয়ে পরামর্শ দিচ্ছেন যে আমাদের দেশের পণ্যের ক্ষেত্রে বিকল্প পণ্য এবং বাজারের ক্ষেত্রে বিকল্প বাজার বিবেচনায় আনা খুবই দরকার। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে যোগাযোগ করে হোক, কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে হোক এবং ব্যবসায়ীদের চেষ্টার মাধ্যমে হোক, এই বিষয় দুটি আসলে কোন পর্যায়ে আছে এবং সুযোগ কতটুকু আছে, সামনের সম্ভাবনা কতটুকু, কিভাবে কাজ আগাবে, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জনাব ওয়াজেদ হাসান। প্রথমে বলতে, আপনি যদি চিন্তা করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের সবচেয়ে বড় নেইবার, সার্কেই বলেন, যেভাবেই বলেন, দ্য ফিফথ লার্জেস্ট ওয়ার্ল্ড ইকোনমি, সেখানে কিন্তু আমাদের রপ্তানি বেয়ারলি 1 বিলিয়ন। এইটা খুব দুঃখজনক। এবং আমার খেয়াল আছে, আমি মানে 2003-04-এ আমার ওইদিকে যাওয়ার সুযোগ হয়। যখন আমি আমাদের ব্যবসায়ীদের সাথে কথা বলি, সবারই এক কথা যে তারা নন ট্যারিফ ব্যারিয়ার বসায়। এবং আপনি যদি দেখেন, ওই 2003-04 সালে আমি ইনফ্যাক্ট ট্যারিফ কমিশনে কিছুদিনের জন্য জয়েন করেছিলাম এই আশা নিয়ে যে ভারতে আমরা কয়েক মিলিয়ন ডলারের ব্যাটারি রপ্তানি করতাম, অটোমোবাইল ব্যাটারি, এবং সেখানে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসাই ভারত, যেন আমাদের রপ্তানি ওরকম না বাড়তে থাকে। আমরা কিন্তু ভারতকে অনেক ধরনের সুবিধা দিচ্ছি, ট্রান্সশিপমেন্টের সুবিধা দিচ্ছি, আমরা আমাদের মানে পোর্ট ইউজ করার সুবিধা দিচ্ছি, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা বিনিময়ে তেমন কিছু পাচ্ছি না। এখন একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে যে every country has permanent interests, no permanent friends or permanent enemies, only permanent interests. আমাদের নিজেদের ইন্টারেস্টটা দেখতে হবে এবং আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি এই জিনিসটা শক্তিশালী করতে হবে। আমাদের কিন্তু কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই। ভিয়েতনাম কিন্তু আমাদেরকে একটু বেকায়দায় ফেলে দিয়েছে, ইউর সাথে ওরা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা করেছে, এবং এই কারণে ইউ তে কিন্তু ওদের রপ্তানি যেরকম বাড়ছে, আমাদের রপ্তানি কিন্তু এফেক্টেড হওয়ার রিস্ক আছে। তার মধ্যে আছে এলজিসি গ্রাজুয়েশনের ব্যাপারটা, যেটা 2024 সালে যদি আমরা ইনশাআল্লাহ গ্রাজুয়েট করি, তাহলে 27 সাল থেকে আমরা সুবিধাটা আর পাবো না, যদিও আরো 10 বছরের জন্য চাওয়া হচ্ছে। জি, হ্যাঁ, ধন্যবাদ। আমরা এই বিষয়ে জনাব মোহাম্মদ রিফায়েতুল্লাহ, আপনি আছেন যুক্ত। মূলত এই বিষয়ে আমরা কতটুকু এগোতে পেরেছি এবং কতটুকু এগোতে পারেনি, কি কি গ্যাপ আছে, মূলত কি কারণে আমরা এগোতে পারছি না, কি বলবেন এই বিষয়ে জনাব রিফায়েতুল্লাহ? ধন্যবাদ। আমি একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে যে রিকভারি, আমাদের দেশের যে অর্থনৈতিক রিকভারি যেটা হচ্ছে, এটা আরো এক্সপেডাইট করা যাবে, নো ডাউট। সেটা হচ্ছে আমাদের যে লোকাল যে স্টিমুলাস প্যাকেজের কথাটা বললেন, সেটা তো দিচ্ছে, এটা তো হবে, এটার একটা ইম্প্যাক্ট আছে। ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে যেটা বললেন ভাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে আপনি দেখেন, ইন্ডিয়ান মার্কেটও কিন্তু আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। আর ঠিক চায়নার মতোই কিন্তু আমাদের ওই ইন্ডিয়াতে রাইজিং মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস পিপল, তারা কিন্তু মিডল ক্লাস যাদের যেসব প্রোডাক্টের চাহিদা গার্মেন্টের, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন নট বেসিক, নট হাই এন্ড, মিডিয়াম লেভেল, হুইচ ইজ স্ট্রং ইন বাংলাদেশ। বাংলাদেশকে আপনি দেখবেন যে এই গত 1-2 বছরে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু মানে অলমোস্ট 100% গ্রো করছে প্রতি বছর, পার ইয়ার। যে কারণে ইন্ডিয়াতে যে আপনার গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, টেক্সটাইল ম্যানুফ্যাকচারার, তারা ইন্ডিয়ান টেক্সটাইল মিনিস্টারকে গত 1.5 মাস আগে চিঠি দিয়েছে, সো দ্যাট তারা বাংলাদেশের গার্মেন্টের প্রোডাক্টের উপরে বিভিন্ন ধরনের ট্যারিফ ইম্পোজ করে, হুইচ ইজ নট পসিবল। কারণ হচ্ছে এটা হয়তো বা পসিবল,
বাট ইট উইল টেক এ লং টাইম, বিকজ বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে বিজনেস করে সেটা দুইটা ওয়েতে বিজনেস হচ্ছে। একটা হলো সাফটার মেম্বার, সাফটাতে বাংলাদেশ এলডিসি হিসেবে অনেক বেনিফিট পায়, এটা তাদের পার্লামেন্টে এটা স্বীকৃত। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তো এলডিসি হিসেবে সুবিধা পাচ্ছেই নেইবারিং কান্ট্রি, কিন্তু আমাদের এখানে যেটা জিনিসটা মানে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সুযোগটা কাজে লাগাতে হবে। জি, কারণ ধন্যবাদ। এটা কিন্তু আমরা ইন্ডিয়ান- অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিব। আমাদের বিরতি পড়ার ছোট্ট দুই তিনটা বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, বিশ্বংলাপের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বংলাপে। আমরা পোশাকের অগ্রগতি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে জনাব ওয়াজিদ হাসান শাহ আছেন মোহাম্মদ রিফায়েতুল্লাহ। জনাব রিফায়েতুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করবো। আমরা একদম শেষ প্রান্তে আমরা ছোট্ট করে একটু জানতে চাই যে পোশাক খাতের আন্তর্জাতিক মানের বিবেচনায়, বিশেষ করে পোশাক খাতের যে কমপ্লায়েন্সের জায়গা আছে, কারখানার পরিবেশ এবং কর্মীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার জায়গাগুলো যদি বিবেচনা করি, আন্তর্জাতিক কারখানাগুলোর সাথে আসলে আমাদের গ্যাপটা কোথায় আছে, আমরা কমপ্লায়েন্সে কতটুকু রিচ করতে পেরেছি? জনাব রিফায়েতুল্লাহ। আমরা কতটুকু কমপ্লায়েন্স ফলো করতে পেরেছি সেটা এখন বড় কথা না, কতটুকু সামনে করতে পারবো সেটা হলো বড় কথা। কারণ হচ্ছে আমার সামনে আছে হলো এলডিসি গ্রাজুয়েশন। এলডিসি গ্রাজুয়েশন যখন হবে তখন আমাকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে হবে, সবকিছু অল গ্লোবাল স্ট্যান্ডার্ড করতে হবে। কারণ ওইখানে তখন আমাকে কেউ মার্সি করবে না, কোনো বিষয় আমাকে ছাড় দেবে না। 2024-এর পরে সেটা 2024-এর পরে সেক্ষেত্রে আমাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে। আমাদেরকে এখনই সেই প্রস্তুতিটা নিতে হবে। আমরা যদি জিএসটি প্লাস পাই তাহলে বেটার, না পাইলে আমাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই চলতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা আশার কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে এখন কমপ্লায়েন্স ইমপ্রুভমেন্ট হয়েছে আফটার রানা প্লাজা কলাপস, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন জোর দাবি করে বলতে পারে আমরা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি কনসালটেন্ট দিয়ে ইন্সপেক্টেড এবং অডিটেড ফ্যাক্টরিজ, যেটা হচ্ছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, পৃথিবীর কোথাও নাই, এটা অনলি ইন বাংলাদেশ। সেই জিনিসটাকে বাংলাদেশ সেল করতে পারছে না গ্লোবালি। বাংলাদেশের উচিত হবে এখন যে এইটা বলা, এই স্লোগানটা দেওয়া যে বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ পৃথিবীতে যার ফ্যাক্টরিগুলো, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো ইন্ডিপেন্ডেন্ট এন্ড থার্ড পার্টি অডিটেড, থার্ড পার্টি কমপ্লায়েন্স অডিটেড, সেটা হলো অ্যাকর্ড এন্ড অ্যালায়েন্স। আমি অ্যাকর্ডের ইন্সপেকশনের সাথে ছিলাম, আমি জানি কত স্ট্রং এবং তারা কত অ্যাকিউরেসি মেনটেন করে এইগুলি করেছে। বাংলাদেশের উচিত হবে এখন এটাকে সেল করা বিশ্ব বাজারে কমপ্লায়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ। জনাব ওয়াজিদ হাসান শাহ, আরেকটি বিষয় জানতে চাই যে করোনা তো আর সবসময় থাকবে না, কোনো না কোনো সময় করোনা পার হবে। করোনা পরবর্তী সময়ের জন্য আসলে পোশাক শিল্প মালিকরা মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নেবেন, পরবর্তী পরিস্থিতি সামলানোর জন্য আসলে কি ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি থাকা উচিত এই মুহূর্তে? আমি তো মনে করি যে করোনা চলে গেলে, পুরো বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালে তখন আমাদের রপ্তানি বেড়ে যাবে। আমাদের কাছ থেকে তারা মানে সারা দুনিয়া কেন আরএমজি পণ্য কেনে? আমরা প্রাইস ওয়াইজ খুবই কম্পিটিটিভ, আমাদের এই সুবিধা। কিন্তু আমাদের যে অসুবিধাটা, আমরা যেহেতু তুলা আমদানি করতে বাধ্য হই, আমাদের কিন্তু সেখানে মার্কআপটা রিলেটিভলি কম হয়, ভ্যালু এডিশনটা কম হয়। আমাদের ডাইভার্সিফিকেশন যে কথাটা বলছিলেন, যে কারণে আমাদের হয়তো চামড়ার মতো শিল্পের মতো শিল্পে আমাদের ফোকাস করার প্রচুর সুযোগ আছে, কারণ চামড়া শিল্পে কিন্তু ভ্যালু এডিশনটা অনেক বেশি পোশাক খাতের তুলনায়। I don't see any problem. আমাদের মানে the only problem that we can potentially face in a corona free world is LGC গ্রাজুয়েশনের পরে যদি আমরা সুবিধাগুলি না পাই, যে কারণে এখন বলা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের পরে যেন 10 বছর থাকে। এলজিসি গুলো এই দাবিটা তুলবে, সব ধরনের আমরা যেন এলজিসি সুবিধাগুলো 10 বছরের জন্য পাই। জি, সেক্ষেত্রে আসলে এলডিসি এবং হচ্ছে 2024 সালের পর যদি সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যায়, পোশাক কারখানার খরচ কি সেক্ষেত্রে বেড়ে যাবে কিনা? যদি খরচ বেড়ে যায় সেটা আসলে কিভাবে ম্যানেজমেন্ট করবে, সেই বিষয়ে আসলে কোনো ধরনের নির্দেশনা বা
চিন্তা ভাবনা করা উচিত কিনা? জানাবো। আমি 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 যদি এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন বলুন। সেটা হচ্ছে যে প্রোডাকশন কস্ট বাড়বেই, এটা স্বাভাবিক, এটা বিজনেসের নিয়ম। সেক্ষেত্রে আমাকে প্রাইসটাকে যাতে বাড়ানো যায় সেটার জন্য নেগোসিয়েশন করতে হবে। প্রোডাকশন কস্ট ধন্যবাদ। কমানো গিয়ে তারপরে এটাকে মিনিমাইজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আর আগাবো না, আমাদের হাতে সময় একদম নেই। আমরা আজকে বিশ্ব সংলাপে পোশাকের অগ্রগতি নিয়ে আপনারা আলোচনা করেছেন, জনাব ওয়াজিদ হাসান শাহ, জনাব মোহাম্মদ রিফায়েতুল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী বিশ্ব সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বিশ্ব সংলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।